দিছেন না। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? 2-3 মিনিট লেট করে ফেললাম। হ্যাঁ, একটু লেট হয়ে গেল আজকে বিশেষ কারণে, এই জন্য দুঃখিত। আমরা সবাই একটু লেট হয়ে গেছে, তাই না? 2-3 মিনিট লেট হয়ে গেছে। তো সবাই জয়েন করে ফেলো আমার সাথে যারা আছো। আজকে ক্লাসে একটা চমৎকার ক্লাস হবে সেন্টেন্স কানেক্টরস এর উপরে। আসলে ইংরেজি গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন টপিক যদি বলা হয়, পার্সোনালি আমি দেখেছি আমার দীর্ঘ যত বছর পড়িয়েছি তার মধ্যে সবচেয়ে কঠিন টপিক স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে হচ্ছে কানেক্টরস। কেমন? তো এই কানেক্টরস নিয়ে আজকে আমরা টুকিটাকি যত আলোচনা আছে আস্তে আস্তে আমরা করার ট্রাই করব, এবং আজকে আমরা কানেক্টরস এর কয়েকটা প্রশ্ন সলভ করব। তো যারা আছো তারা একটু জয়েন করে ফেলো, এবং আমার লাইভটা যে যে দেখছো তারা একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও, যাতে করে অন্যরা দেখতে পারে এবং অন্যরাও আমরা কি পড়াচ্ছি সেই বিষয়গুলো সম্পর্কে যেন অবগত হতে পারে। একটু শেয়ার করে দাও। আমি আলোচনায় চলে যাব, কিছু সময়ের মধ্যে আলোচনায় চলে যাব। একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও। যারা যারা জয়েন করেছো লাইভটা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও। এবং সবাই শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কাইন্ডলি একটু জানাও। তো আমরা ক্লাসে চলে যাব। হ্যাঁ, আমরা ক্লাসে চলে যাব, আমাদের নির্দিষ্ট টাইমে আমরা ক্লাসে চলে যাব। তো সবাই একটু জয়েন করে ফেলো। ওকে, লাইভটা একটু শেয়ার করে দাও, কাইন্ডলি একটু শেয়ার করে দাও। সবাই একটু শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড। শাহরিয়া মিম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই, ভালো আছি। রবিউল আওয়াল, ওয়ালাইকুম আসসালাম। মাইশা, ওয়ালাইকুম আসসালাম। ফাহিম, সঠিকভাবে শুনতে পাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। তোমরা আমাদের লাইভটা একটু শেয়ার করে দাও। আমরা মূল আলোচনায় চলে যাব। দেখতেই তো পাচ্ছ যে আজকের টপিক হচ্ছে কানেক্টরস, ইংলিশ গ্রামার বেসিক ক্লাস। বাট আমরা আসলে বেসিক ক্লাস কেন বলেছি, এটা বলার মেইন কারণ হচ্ছে আমরা কিন্তু বেসিকটা আলোচনা করতেছি যাতে করে তোমাদের বুঝতে খুবই ইজি হয়। তো যারা যারা আছো একটু লাইভটা শেয়ার করে দাও। আমরা আচ্ছা, অর্থ জানলেও সঠিকভাবে বসাইতে পারো না। আজকে আমি কয়েকটা ট্রিক্স দেখাবো। হ্যাঁ, কয়েকটা ট্রিক্স দেখাবো, এবং লাস্টের দিকে দেখা যাবে আমাদের ক্লাসটা আজকে মোটামুটি ঘন্টাখানেক হবে। হ্যাঁ, লালমনিরহাট থেকে নাফিস চৌধুরী আমার ছোট ভাই, এরপর হচ্ছে দেওয়ান জিহাদ হাসান জয়েন করছে লালমনিরহাট থেকে। আচ্ছা রবিউল, বুঝতে পারবা ভাই, বুঝতে পারবা অবশ্যই। আজকে ক্লাস করানোর পর দেখবা ক্লিয়ারলি বুঝতে পারতেছো যে আসলে কানেক্টরস কি জিনিস এবং কিভাবে আমাদের আলোচনা করতে হবে। কেমন? একটু কাইন্ডলি। আচ্ছা, ক্লাসটা স্টার্ট করে দেই। হ্যাঁ, ক্লাসটা স্টার্ট করে দেই। চলো আমরা ক্লাস শুরু করি। ওকে, শেয়ার ডান। সবাই শেয়ার করে দাও। ওকে, তাহলে একটু আলোচনায় যাই। আসলে আমাদের প্রথমে জানতে হয় যে আসলে কানেক্টরস জিনিসটা কি। এই কানেক্টরস, এই ব্যাপারটা ছিল ঠিক 2015 সালের আগে যখন এই টপিক ছিল। এই টপিকের নাম ছিল হচ্ছে তোমার লিঙ্কার্স। তো লিঙ্কার্সের পরবর্তীতে এটা হয়ে গেছে তোমার কানেক্টরস। এখন এই যে কানেক্টরস, এই কানেক্টরস এর ব্যাপারে আমি একটু কথা বলতে চাই যে আসলে এই কানেক্টরস মেইনলি কি কি বিষয় ব্যবহার করা হয়ে থাকে কানেক্টরস হিসেবে। তো এই কানেক্টরস বোঝানোর আগে একটা এক্সাম্পল আমি তোমাদের দিতে চাই, একটু বোঝার ট্রাই করব। হ্যাঁ, যে আসলে কানেক্টরস ব্যাপারটা কি, এটা নিয়ে একটু আলোচনা করার আছে আমার। তো একটু বোঝার ট্রাই করি যে আসলে কানেক্টরস ব্যাপারটা কি। যেমন এখানে লেখা আছে, দেখো খুব সুন্দর করে একটা লাইন লিখছি। আসলে তাছাড়া তো বোঝানো পসিবল না, একটু মনোযোগ দিবা। আমি টোটাল 8টা রুলস পড়াবো। এখানে কানেক্টরসে অ্যাটলিস্ট 8টা পয়েন্ট তোমাকে পড়তেই হবে। দেন কিছু কানেক্টরস আমি স্পেসিফিক করে দিব। হ্যাঁ, এটার পিডিএফ আমি তোমাদের দিয়ে দিব। এই কানেক্টরস এর স্পেসিফিক কিছু কানেক্টরস আমাকে আলাদা করে মুখস্থ রাখতে হবে, যেগুলো আমি দেখাই দিব। দেন হচ্ছে আমরা প্র্যাকটিস করাবো, দেখবা প্র্যাকটিস করলে তুমি পারতেছো ইনশাল্লাহ। তো ব্যাপারটা হয়েছে, দেখো কানেক্টরস এর মেইন উদ্দেশ্য হচ্ছে পূর্বের কোন সেন্টেন্সের সাথে পরের যে সেন্টেন্সটা থাকে এই সেন্টেন্সের সম্পর্ক স্থাপন করার কাজই হচ্ছে গিয়ে কানেক্টরস। তার মানে এই জায়গায় একটা ব্যাপার আমি তোমাকে একটু ক্লিয়ার করতে চাই। অনেকেই প্রশ্ন করে কানেক্টরস এবং লিঙ্কার্স জিনিস দুইটা কি একই রকমের কিনা। মাথায় রাখবা, কানেক্টরস এবং লিঙ্কার্স, যদিও লিঙ্কার্স কানেক্টরস এর মধ্যে ইনক্লুডেড, কিন্তু কানেক্টরস এবং লিঙ্কার্স এক জিনিস না। লিঙ্কার্স, হ্যাঁ, এটাকে বলা হয় লিঙ্কার্স।
দেখো লিঙ্কার্স, এই লিঙ্কার্স ব্যাপারটা হচ্ছে কি জানো, যখন তোমার একই সেন্টেন্সের মধ্যে, এই যে ধরো সেন্টেন্সে ফুল স্টপ, এই একই সেন্টেন্সের মধ্যে কোন শব্দকে যখন যুক্ত করে তখন বলা হয়ে থাকে লিঙ্কার্স। আর কানেক্টরস এর কাজটা কি, কানেক্টরস কিন্তু একটা সেন্টেন্স অলরেডি থাকবে, ওই সেন্টেন্সের প্রেক্ষিতে আবার কোন শব্দ যখন তুমি ব্যবহার করবা বা শব্দগুচ্ছ ব্যবহার করবা তখন সেটাকে আমরা কানেক্টরস হিসেবে আখ্যায়িত করব। একটা এক্সাম্পল দেখি, দেখো এখানে লেখা আছে ইভা ডিড নট স্টাডি attentively because when she was in class 11, অর্থাৎ ইভা নামের যে মেয়েটা ঠিক মতো পড়ালেখা করে নাই যখন সে ক্লাস 11 এ পড়ে। ঠিক তারপর দেখো she failed in the SSC exam, ঠিক এই জায়গাতে তোমার গ্যাপটা দেয়া থাকবে, এই যে এই জায়গাতে গ্যাপটা দেয়া থাকবে। দেখো এখানে কি করেছে, এখানে লেখা আছে as a result, হ্যাঁ as a result she failed in SSC exam। তার মানে এই যে as a result যেটা ইউজ করছো, একটা ফ্রেজ ইউজ করছো, তো এই যে ফ্রেজ তুমি ইউজ করেছো এটা হচ্ছে গিয়ে দেখো এই সেন্টেন্সের ফলাফল ঘটেছে হচ্ছে গিয়ে তোমার এখানে যে ও যেহেতু পড়ালেখা আগে করে নাই তার মানে ওর ফলাফলটা পড়ছে কোথায় গিয়ে বলতো, ফেল করাতে গিয়ে, তার মানে ও ফেল করছে। তার মানে দেখো আগের সেন্টেন্স এবং পরের সেন্টেন্সের মধ্যে একটা কারণ এবং একটা ফলাফল বুঝাইছে। যেহেতু প্রথমটা তার কারণ, কারণ কেমন, সে ভালো করে পড়ালেখা করে নাই, আর পরবর্তীতে সে ফলাফল কি, সে ফেল করেছে। তার মানে এই যে ফেল করেছে, এই যে এই কারণে আমি অ্যাজ এ রেজাল্ট লিখছি। অথবা তুমি চাইলে লিখতে পারতা ফর দিস রিজন, অথবা তুমি লিখতে পারতা কনসিকুয়েন্টলি, তোমার ইচ্ছা। আমি তোমাকে শিখাবো কোন প্যাটার্নে কোনটা ব্যবহার করবা, কতগুলা ব্যবহার করা যায় এটা আমি শিখাবো। মাথায় রাখবা কানেক্টরস এর যে ব্যাপারটা, হ্যাঁ এই কানেক্টরস এর যে ব্যাপারটা, এই কানেক্টরস টপিকটা এমন একটা টপিক যেই টপিকে কানেক্টরস এর অ্যান্সার কিন্তু একাধিক হতে পারে, 7টা 8টা হতে পারে, একটার অ্যান্সার 7টা 8টা হতে পারে। এখন তুমি কানেক্টরস, একই কানেক্টরস একাধিকবার একাধিক অ্যান্সারে ব্যবহার করতে পারবা, সমস্যা নাই। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে 4টা 5টা ইউজ করার দরকার নেই, 2টা 3টা একই কানেক্টরস, হয়তো এতে যেটা হয়েছে আবার সিতে গিয়ে সেটাই হয়েছে, এরকম হতে পারে। বাট আমরা কি করব, অল্টারনেটিভ কানেক্টরস ব্যবহার করার ট্রাই করব, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। এখন একটু খেয়াল করো, এই যে আমি অ্যাজ এ রেজাল্ট দিছিলাম, এখানে তুমি হয়তো অন্য কিছু দিবা। এবার দেখো তো এইটা একটা সেন্টেন্স, এইটা আর একটা সেন্টেন্স, তার মানে দুইটা সেন্টেন্সের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ মিনিংফুল করার জন্য যেই প্যাটার্ন, যেই শব্দ অথবা শব্দগুচ্ছ ব্যবহার করা হলো এটাকে আমরা কানেক্টরস হিসেবে আখ্যায়িত করে থাকি। তো কানেক্টরস মানে জিনিসটা হচ্ছে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের একটা সম্পর্ক তৈরি করবে এমন যে শব্দ বা শব্দগুচ্ছ, সেটাকে আমরা কানেক্টরস বলে থাকি। এখন ব্যাপার হচ্ছে যে ভাইয়া কানেক্টরস হিসেবে কি কি জিনিস বসে, এটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে যে কানেক্টরস হিসেবে আসলে আমরা কি ব্যবহার করতে পারি। তো মাথায় রাখবা, এটা প্রয়োজনে লিখে রাখতে পারো। কানেক্টরস হিসেবে প্রথমে আমরা যদি বলি কনজাংশন বসে, দেখো কনজাংশন বসে। নাম্বার টু তোমার যে কোনো অ্যাডভার্ব, সেটা ly যুক্ত অথবা ly ছাড়া, এগুলো বসতে পারে। নাম্বার 3, এটা অনেকে আশ্চর্য হয় যে নাম্বার 3তে যেটা বলেছেন এটা আসলে কি, এটা হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশনে কিন্তু কানেক্টরস হিসেবে বসতে পারে। তার মানে এখানে আমরা 3টা জিনিস দেখলাম, যে একটা হচ্ছে কনজাংশন, একটা হচ্ছে অ্যাডভার্ব, একটা হচ্ছে প্রিপোজিশন। এখন এই অ্যাডভার্ব মেইনলি ly যুক্ত গুলাও হতে পারে, আবার ly ছাড়াও হতে পারে। তার মানে অ্যাডভার্ব অফ ম্যানার যেটা, হ্যাঁ অ্যাডভার্ব অফ ম্যানার, বিশেষ করে অ্যাডভার্ব অফ ম্যানার এটা ব্যবহার করা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তাছাড়াও অ্যাডভার্ব হিসেবে অন্যান্য শব্দ ব্যবহার করা হয়ে থাকে। একই সাথে কনজাংশন বসতে পারে, আবার একই সাথে প্রিপোজিশনও বসতে পারে। তবে এই অ্যাডভার্বের মধ্যে সিঙ্গেল শব্দ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসতে পারে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কেমন, আমি বললাম অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, কারণে। এই যে অ্যাজ এ রেজাল্ট, এটা কিন্তু সিঙ্গেল শব্দ না, একের অধিক শব্দ। তার মানে এটা কিন্তু একটা ফ্রেজ হিসেবে বসেছে, এটা কিন্তু সিঙ্গেল শব্দ হিসেবে বসে নাই। তার মানে তুমি যখন কানেক্টরস হিসেবে ইউজ করবা তখন বিশেষ করে কনজাংশন, অ্যাডভার্বিয়াল এই দুইটা বেশি ব্যবহার করার ট্রাই করবা। সাথে হচ্ছে মাঝে মাঝে অর্থের কারণে প্রিপোজিশন ব্যবহার করা হয়ে থাকে। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো।
এখন যাব মূল আলোচনায়। মূল আলোচনাটা কি একটু বোঝার ট্রাই করো। মূল আলোচনা হচ্ছে আমি তোমাকে সিকোয়েন্স অনুযায়ী ব্যবহার করা শেখাবো, যে কোন কোন সিচুয়েশনে তুমি কোন ধরনের কানেক্টরস ব্যবহার করবা। এখন একটু বলি, সেটা হচ্ছে তুমি যখন কানেক্টরস এর অ্যান্সারটা করবা তখন কিন্তু তুমি ভালো করে জানো যে তোমাকে একটা প্যাসেজ দিবে এবং এই প্যাসেজে 10টা গ্যাপ থাকবে। এই গ্যাপগুলো তুমি সুন্দরভাবে পূরণ করার ট্রাই করবা, এটা হচ্ছে তোমার কাজ। এখন এই যে 10টা গ্যাপ তোমাকে দেয়া হলো, এই 10টা গ্যাপের মধ্যে একাধিক কানেক্টরস একাধিকবার বসতে পারে, আবার দেখা যায় যে একই অ্যান্সারে একাধিক কানেক্টরস বসতে পারে, অর্থাৎ একটা অ্যান্সারে 7টা 8টা 9টাও বসতে পারে। তার মানে তুমি যেটা ব্যবহার করছো আরেকজনের সাথে মিলে নাই, তার মানে যে তোমার কানেক্টরসটা হয় নাই, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ যখন অ্যান্সার শিট দিয়ে দেওয়া হয় তখন কিন্তু অ্যান্সার শিটে একাধিক অ্যান্সার দেওয়া থাকে, অর্থাৎ তখন অ্যান্সার শিট অনুযায়ী কিন্তু টিচাররা অ্যান্সার দিয়ে থাকেন। এছাড়াও টিচাররা দেখার ট্রাই করেন যে অ্যান্সার শিটের বাইরে গিয়েও যদি অ্যান্সারের সাথে মিলে তাহলে হচ্ছে অবশ্যই অ্যান্সার হবে, কারণ যদি সেন্টেন্সটা মিনিংফুল হয় তাহলে কেন অ্যান্সার হবে না, অবশ্যই অ্যান্সার হবে। সেক্ষেত্রে আমরা ট্রাই করব কয়েকটা সিকোয়েন্সের মাধ্যমে জানার জন্য যে আমরা আসলে কোন কোন প্যাটার্নে কোন কোন প্লটে আমরা কি কি ধরনের কানেক্টরস একই সাথে ব্যবহার করতে পারি, সেটা আমরা একটু দেখার ট্রাই করি। তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, নেক্সট স্লাইডে যাওয়ার পর আমরা প্রথমেই যেটার ব্যবহার সবচেয়ে বেশি থাকে, একটা অথবা দুইটা, মাঝে মাঝে আমি দেখেছি 3টাও থাকে, হ্যাঁ, বাট কিছু কিছু ক্ষেত্রে আবার থাকেও না। কিন্তু গত বছর তার আগের বছর এর প্রশ্ন যদি তুমি বোর্ড প্রশ্নে অ্যানালাইসিস করে দেখো, তুমি দেখতে পাবা যে এই যে প্যাটার্নটা, পয়েন্ট নাম্বার 1 এর যে প্যাটার্নটা, রিলেটিভ প্রোনাউন, এখান থেকে একটা থাকে, হ্যাঁ, একটা দুইটা তিনটা। আমি তোমাকে একটু পরে যে প্রশ্নটা সলভ করে দেখাবো সেটার মধ্যে তুমি দেখতে পাবা যে 3টা এরকম রিলেটিভ প্রোনাউন দিয়েছে 10টার মধ্যে। তাহলে 10টার মধ্যে যদি 3টা রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে আমাদের জন্য কি অনেক বেশি হেল্পফুল না, যে আসলে রিলেটিভ প্রোনাউনটা কিন্তু ইজিলি পারা যায়, যে আসলে রিলেটিভ প্রোনাউনটা তো ইজি, কোন প্যাটার্নে কোনটা ব্যবহার করতে হয়। একটু মনোযোগ দিব। প্রথম কাজ হচ্ছে আমাদের জানতে হবে রিলেটিভ প্রোনাউন কোনগুলো। যেমন আমরা জানি এই যে হু, হুইচ, দ্যাট এবং হোয়ার, এছাড়াও আরো হতে পারে যেমন হোয়েনও হতে পারে রিলেটিভ প্রোনাউন। তো এখন বিশেষ করে আমাদের ব্যবহার হয়ে থাকে হু, হুইচ, দ্যাট এবং হোয়ার এর বেশি। বুঝার ট্রাই করবা, মনোযোগ দিবা, ক্লাসটা করে দেখো, দেখো তোমার কাছে কতটা স্মুথ লাগতেছে জিনিসটা, একদম পানির মতো তোমার কাছে মনে হবে যে না, আজকের পর থেকে কানেক্টরস আমি পারবো ইনশাল্লাহ। দেখো এই যে দেখো হু, হুইচ, দ্যাট, হোয়ার এবং হোয়েন, এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়, এটা আমরা জানি। এই যে হু, হুইচ, দ্যাট, এই 3টা কিন্তু মারাত্মক ধরনের কানেক্টরস। হু, হুইচ, দ্যাট, এই দ্যাট তো ভাই অনেক জায়গা বসে, দ্যাটেরটা আমি আলাদা করে দেখাবো। এবার দেখো হু, হুইচ, দ্যাট, হোয়ার এবং হোয়েন। এবং তুমি ছোটবেলা থেকে পড়েছো যে যখন কোনো পার্সনকে ইন্ডিকেট করে, পার্সন, যখন কোনো পার্সনকে, এবং মনে পড়ে কিনা দেখো তো, প্রোনাউন রেফারেন্সিং এর মধ্যে আমি আনিস ভাই তোমাদের কিন্তু শিখাইছি যে দেখো রিলেটিভ প্রোনাউনের একটা ব্যবহার আছে, এবং প্রোনাউন রেফারেন্সিং এ রিলেটিভ প্রোনাউনের মধ্যে ভুল থাকতো যেটাকে আমরা কারেক্ট করতাম, হ্যাঁ, প্রোনাউন রেফারেন্সিং এ। তো আমি তোমাদের শিখাইছিলাম হু বসে ব্যক্তির ক্ষেত্রে, হুইজ বসে বস্তুর ক্ষেত্রে, দ্যাট ব্যক্তি বস্তু উভয়, অর্থাৎ এটা উভয় জেন্ডার হিসেবে বসে, আর এই হোয়ার বসে হচ্ছে স্থানের ক্ষেত্রে, আর হোয়েন বসে টাইমের ক্ষেত্রে। এখন একটা ইম্পর্টেন্ট কথা আছে, মনোযোগ দিও। তুমি আসলে কিভাবে বুঝবা যে আসলে আমার এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে? এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে যেখানে গ্যাপটা দিবে, গ্যাপের পরে যদি কোনো ভার্ব দেয়া থাকে, মনোযোগ দিও, মনোযোগ দিও। যদি তুমি দেখো 10টার মধ্যে 2টা অথবা একটায় গ্যাপের পরে ডিরেক্টলি কোনো সাবজেক্ট না এসে ভার্ব এসেছে, সাবজেক্ট না এসে যদি ভার্ব আসে, তুমি নিশ্চিত থাকো ওখানে হয় হু, হুইচ অথবা দ্যাট বসবে। তার মানে তুমি দ্যাটের কথা একটু পরেই চিন্তা করো, বাট হু অথবা হুইচ বসবে। অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে গ্যাপের পরে ভার্ব থাকা মানে হু বা হুইচ ছাড়া অল্টারনেটিভ কোনো কিছু চিন্তা করা খুব কঠিন ব্যাপার, অন্য কিছু আসে না। অর্থাৎ গ্যাপের পরে তুমি যে কয়টায় ভার্ব পাবা ওখানে চিন্তা করবা যে আমি হয় হু অথবা হুইচ এর মধ্যে টানা ট্রাই করব। তখন আমি সুন্দর করে তাকাবো এই গ্যাপের আগের শব্দের উপরে। এই শব্দটা যদি ব্যক্তিবাচক হয় এটাকে গ্রামারে বলা হয় রেফারেন্স অথবা অ্যান্টিসিডেন্ট। যেমন এই যে বলা আছে দেখো, এরা এদের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে, এরা এদের অ্যান্টিসিডেন্ট এর পরেই বসে। এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে বলা হয় রেফারেন্স অথবা অ্যান্টিসিডেন্ট। এখন দেখো অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তি হয়
তাহলে এক্ষেত্রে হু অথবা দ্যাট দুইটাই বসে, কিন্তু দেখো আমি হুটাকে বোল্ড করে দিয়েছি, তুমি হুটা ব্যবহার করবা। এরপরে যদি এই শব্দটা যদি বস্তুবাচক হয় তাহলে তুমি হুইচ বসাবা, তবে তুমি চাইলে দ্যাটও বসাইতে পারো। যদি ওই জিনিসটা স্থান হয় তাহলে হচ্ছে তুমি হোয়ার বসাবা, তবে হোয়ারের ক্ষেত্রে পরে ভার্ব নাও থাকতে পারে, কিন্তু এই হু এবং হুইচ এই দুইটার ক্ষেত্রেই কিন্তু গ্যাপের পরেই ভার্ব দেয়া থাকে। এরপরে দেখো এই জায়গা তাহলে হোয়ার বসাবা, আর যদি কোনো অবস্থাতে টাইম ইন্ডিকেট করে তাহলে তুমি কিন্তু হোয়েন বসাবা। হ্যাঁ, জিনিসগুলাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝার ট্রাই করবা যে আসলে কিভাবে অ্যান্সারটা হয়। তো এখানে 4টা বা 5টা শব্দ সম্পর্কে আমি ধারণা দিয়েছি যে ভাইয়া যদি পার্সন বুঝায় তাহলে আমি হু বসাবো, যদি থিংস বুঝায় তাহলে আমি হুইচ বসাবো, দ্যাট আমি ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। একই সাথে হোয়ার যে শব্দটা রয়েছে এই শব্দটা কিন্তু আমরা স্থানের ক্ষেত্রে, দ্যাট মিনস প্লেসের ক্ষেত্রে ব্যবহার করি, আর হোয়েন যেটা এটা হচ্ছে সময়ের ক্ষেত্রে অর্থাৎ আমরা টাইমের ক্ষেত্রে ব্যবহার করি। এখানে আমরা যদি দেখি এখানে 2-3টা সেন্টেন্স এমনি দেওয়া আছে বিগত বছরের প্রশ্নের থেকে একটু অংশ নেওয়া। যেমন আই নো দ্য ম্যান কেম হিয়ার স্টাডি, তার মানে তুমি বুঝতে পেরেছো আই নো দ্য ম্যান। এই যে দেখো এই যে আনিস ভাই বলছিল যদি গ্যাপের পরে কোনো সময় ভার্ব থাকে তাইলে আমি হু বা হুইচ ছাড়া চিন্তা করব না। আর এখানে দেখো এই যে এখানে ম্যান বুঝাইছে, তার মানে এটা একটা ব্যক্তি, যেহেতু একটা ব্যক্তি তার মানে তুমি বুঝতেই পেরেছো এখানে হু বসবে, তবে কেউ যদি চায় এই হুর পরিবর্তে দ্যাট ইউজ করতে পারে। ঠিক তারপর দ্য বুক, এই বুক হচ্ছে বস্তু, ইজ হচ্ছে ভার্ব, তার মানে ভার্ব আছে যেহেতু তার মানে বুঝতেই পেরেছো যে এই হু অথবা হুইচ বসবে, তার মানে এখানে বুক হচ্ছে বস্তু, আমরা এখানে হুইচ দিব। ডান। এরপরটা দেখো দিস ইজ দ্য প্লেস হি ওয়াজ বর্ন। আমি কিন্তু এটার ক্ষেত্রে বলেছি যে পরে কিন্তু ভার্ব নাও থাকতে পারে, বাট স্থান বুঝায় কিনা, যদি স্থান বুঝায় তাহলে আমি ওখানে হোয়ার দিয়ে দিব। তার মানে এখানে বলছে দিস ইজ দ্য প্লেস হোয়ার, দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। আশা করি বুঝতে পেরেছো। আমাকে বলো এই রুলসটা বুঝছো কিনা, এই রুলসটা বুঝছো কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। ভেরি গুড, এই তো অ্যান্সার করেছো, কার্টুন সিরিজ অ্যান্সার করেছো, মাইশা অ্যান্সার করেছো। আমাকে একটু কাইন্ডলি এই রুলসটা একটু জানাও। আচ্ছা রবিউল তুমি বিতে দ্যাট ইউজ করেছো, ইউজ করতেই পারো, কোনো সমস্যা নাই। এই আমাকে একটু কাইন্ডলি জানাও এতটুকু বুঝছো কিনা। যদি এতটুকু বুঝে থাকো আমি নেক্সট রুলসে চলে যাব। ওকে, এতটুকু বুঝছো কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও, এতটুকু বুঝছো কিনা। রবিউল আওয়াল সঠিক অ্যান্সার করেছো, ক্লিয়ার। শাহরিয়ার মিম বলেছে ক্লিয়ার। তার মানে এখানে এই জায়গাটা আমি আশা করি বুঝাইতে পারছি, এবং আমি তোমাদের একটা প্রশ্ন প্রয়োজনে দেখিয়ে নিয়ে আসি। চলো একটা প্রশ্ন দেখাই নিয়ে আসি। সবগুলো মিলে গেছে, নাইস। এবার আমরা একটা প্রশ্ন দেখাই নিয়ে আসি। চলো, তুমি তো দেখবা প্রশ্ন, এই যে প্রশ্ন, এই যে বোর্ডের প্রশ্ন, বোর্ডের প্রশ্ন, বি কেয়ারফুল, একজন মনোযোগ দিবা। আমরা এই প্যাটার্নটা আসলে এরকমই, ধরে ধরে পড়াইতে হবে, নাইলে তুমি কিচ্ছু বুঝবা না, এটা শিওর থাকো। যে যত ভুম ভাং কথাবার্তা বলুক না কেন যে আমি তোমাকে এটা শিখাই দিব, ওইটা শিখাই দিব, জাদু আছে, ময়না আছে, টিকে আছে, কোনো কিছু নাই। এখানে তোমাকে বুঝতে হবে প্রত্যেকটা পয়েন্ট ইনস অ্যান্ড আউটস বুঝে দেন হচ্ছে অ্যান্সার করতে হবে, আদারওয়াইজ কিন্তু কট খেয়ে যাবা। কথা বুঝছো? মারাত্মক কট খেয়ে যাবা। এখানে লেখা আছে অনেস্টি ইজ এ নভেল ভার্সু, দ্য ম্যান, এই যে দেখো পজেস, এই পজেস হচ্ছে ভার্ব, তাহলে এই যে হচ্ছে দ্য ম্যান সাবজেক্ট আর পজেস হচ্ছে ভার্ব। যেহেতু ম্যান সাবজেক্ট পজেস হচ্ছে ভার্ব, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে ম্যান হচ্ছে সাবজেক্ট, পজেস হচ্ছে ভার্ব। তার মানে এই যে সাবজেক্ট আর ভার্ব, তার মানে এই জায়গায় আমি যেহেতু ভার্ব পেয়েছি তার মানে এই জায়গায় একটা কানেক্টরস বসবে। তাহলে এই ম্যান হচ্ছে ব্যক্তিবাচক, যেহেতু ব্যক্তিবাচক তার মানে আমরা এখানে হু বসাবো, দ্য ম্যান হু পজেস, দ্য ম্যান হু পজেস। আরেকটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে দেখো এখানে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, এই যে দেখো চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, তাহলে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম। আচ্ছা, ইয়েস, ভেরি গুড, বুঝতে পারতেছো, থ্যাংক ইউ সো মাচ, তোমরা বুঝতে পারতেছো, ভালো লাগতেছে। এই যে দেখো দ্য ম্যান হু পজেস, এখানে অনেকেই চিন্তা করবে হাউ এভার, এইটা সেইটা, কিন্তু কিচ্ছু চিন্তা করার দরকার নাই। তুমি জাস্ট চিন্তা করবা এখানে ভার্ব আছে, তার মানে এখানে আমি দেখতে পেয়েছি যে ভার্বের আগে গ্যাপ, আর ভার্বের আগে গ্যাপ মানে হু অথবা হুইচ বসবে। তার মানে এখানে ম্যান আছে, ম্যান যেহেতু ব্যক্তি তার মানে হু বসেছে। এই যে দেখো জি নাম্বারটা দেখো একই প্রশ্নে কয়বার দিয়েছে, একটু দেখো কয়বার দিয়েছে। এটা কিন্তু বোর্ডের প্রশ্ন, এটা কিন্তু বোর্ডের প্রশ্ন। আমি তোমাকে যেইভাবে তৈরি করার ট্রাই করতেছি, আমি কিন্তু তুমি কলেজে কতটা ভালো করবা না করবা এটার উপরে আমার কিন্তু কনসার্ন
কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে যে তুমি কলেজের পাশাপাশি তুমি বোর্ডে যেন জিপিএ 5 পাও, অর্থাৎ তুমি যেন বোর্ডে ইংরেজিতে একটা চমৎকার মার্ক পাও এবং একই সাথে এই জিনিসগুলোর ইমপ্লিমেন্টেশন যেন তুমি অ্যাডমিশনে ব্যবহার করতে পারো। অর্থাৎ অ্যাডমিশন কিন্তু একটা বড় একটা জার্নি, যেখানে তোমাকে অনেক কিছু জানতে হবে। যদি ওখানে কানেক্টরস এর ডিরেক্টলি কোনো ইমপ্লিমেন্টেশন নাই, বাট কিছু শব্দ তো তোমাকে জানতে হবে। যেমন এই যে হু, হুইচ, দ্যাট, এই ব্যাপারগুলো কিন্তু অ্যাডমিশনে আসে, এগুলো দরকার। এবার দেখো এখানে বলছে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম। চাইল্ডহুড হচ্ছে একটা সবচেয়ে উত্তম সময়। এই যে দেখো সময় বুঝিয়েছে, এই যে সময় বুঝিয়েছে মানে তুমি কিচ্ছু চিন্তা না করে হোয়েন বসিয়ে দাও, তাহলে অ্যান্সারটা হয়ে যায়। হোয়েন বসিয়ে দাও, হোয়েন চিলড্রেন শুড বি টট অনেস্টি। ইট ইজ সেড, এই সেড এর পরে তোমরা জানো দ্যাট বসে, ইট ইজ সেড দ্যাট। এরপর বলছে চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্স দোজ ফ্রেন্ডস। এই যে ভার্ব, এইবার দেখো এই যে দেখো এই যে গ্যাপের পরে ভার্ব, যদি গ্যাপের পরে ভার্ব হয়, আনিস ভাই এত সময় চিল্লাই চিল্লাই তোমাকে কি শিখাইলো? তোমাকে শেখানো ট্রাই করেছে যে যদি তুমি গ্যাপের পরে কখনো ভার্ব পাও তাহলে হচ্ছে হু হুইজ দ্যাট চিন্তা করবা। হ্যাঁ, যদি গ্যাপের পরে তুমি ভার্ব পাও তাহলে তুমি চিন্তা করবা যে কোন জায়গা হু বসে, কোন জায়গা হুইজ বসে, কোন জায়গা দ্যাট বসে। তো তুমি দেখো তো এই যে যেহেতু ভার্ব আছে, এই জায়গায় ভার্ব থাকা মানে তুমি চট করে তাকাইতে হবে ঠিক তার আগের শব্দের উপরে। যেহেতু আগের শব্দটা একটা নাউন আছে এবং এটা একটা ব্যক্তিবাচক শব্দ, নাউন এবং ব্যক্তিবাচক শব্দ, তার মানে এখানে হু হবে। তার মানে তুমি দেখো এখানে 3টা প্রশ্ন একই বোর্ডে, 3টা প্রশ্নে প্রোনাউন রেফারেন্সিং থেকে এসেছে। আমি আশা করি তোমাদের বুঝাইতে পারছি। হ্যাঁ, 3টা প্রশ্ন, 4টা, 3টা না, ভুল বলছি। এই যে হু একটা, দ্যাট একটা, হোয়েন একটা, আর হচ্ছে আবার হু একটা। তার মানে 4টা প্রশ্নই তোমার রিলেটিভ প্রোনাউন থেকে এসেছে। হ্যাঁ, একদম রিলেটিভ প্রোনাউন থেকে এসেছে। তার মানে এখানে অনেক কিছু তোমার বুঝার আছে। আশা করি এতটুকু বুঝছো। এবার আমাকে বলো রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা তোমরা ক্লিয়ার কিনা? ভেরি গুড, এই তো তোমরা সঠিক অ্যান্সার করেছো, নাইস। রিলেটিভ প্রোনাউনের বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা পরের রুলসে যাই, চলো। ওকে, পরের পয়েন্টে আমরা চলে যাব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখান থেকে কিন্তু ব্যবহার আমাদের অবশ্যই আছে এবং বুঝার অনেক কিছু আছে। মনোযোগ দিও, একটু প্লিজ লাইনে থাকো। দেখো 2 নম্বর পয়েন্টে কিছু শব্দ আছে, মুখস্থ করবা আমার সাথে। যেমন বাট, অন দ্য আদার হ্যান্ড, হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এগুলো মুখস্থ করতে হবে। মাথার মধ্যে তো থাকতে হবে। মাথায় যদি মাল না থাকে তুমি কেমনে ঢালবা? কথা বুঝো না? তোমার তো মাথায় আগে মাল থাকতে হবে। তুমি চিন্তা করতেছো যে এখানে কিছু একটা বুঝাচ্ছে, আমার মাথার মধ্যে কিছু নাই, তাহলে কি তুমি ব্যবহার করতে পারবা? আর এই কানেক্টরস এমন একটা জিনিস, বুঝছো, মাথার মধ্যে তোমার জিনিস থাকতে হবে। থাকার পরে তুমি হচ্ছে সেন্টেন্সের সাথে মিনিংফুল শব্দ গুচ্ছ তুমি চিন্তা করতে পারবা। এখন তোমার মাথার মধ্যে কিছু নাই, তুমি কিন্তু চিন্তা করতেছো ভাই আমি তো কানেক্টরস ব্যবহার করতে পারি না, আমি অর্থ ঠিকই বুঝি কিন্তু কানেক্টরস ব্যবহার করতে পারি না। আরে ভাই তুমি কানেক্টরস ব্যবহার করবা কি? তোমার মাথার মধ্যে তো 10টা কানেক্টরসই নাই। 10টা কানেক্টরস তো তোমার মাথার মধ্যে থাকতে হবে যে না আমার মাথার মধ্যে কানেক্টরস আছে, আমি সেখান থেকে কানেক্টরস ইউজ করব। এই কারণে আমার সাথে সাথে একদম মনোযোগ দিয়ে আমার সাথে সাথে কানেক্টরস গুলো পড়ে ফেলো। যেমন দেখো এই জায়গায় বাট আছে, অন দা আদার হ্যান্ড আছে, অন দা কন্ট্রারি আছে, ইনস্টেড অফ দ্যাট আছে, হোয়ার অ্যাস আছে, হাউ এভার আছে। এই যে এই কয়টা মুখস্থ করতে হবে। এখন কেন মুখস্থ করতে হবে? তুমি বলতে পারো যে ভাই তাহলে তো একটা মুখস্থ করলেই হয়, একটা পয়েন্ট থেকে হয়, কিন্তু একই কানেক্টরস 2বার বা 3বারের বেশি ব্যবহার করবা না। এখন ব্যাপারটা কি আমি একটু বলি। মনে করো এইগুলো আসলে কোন জায়গায় ব্যবহার করতে হয় সেটাকে বোঝার ট্রাই করো। ব্যাপারটা হচ্ছে যদি কোনো সময় পূর্বের লিখিত কোনো বক্তব্যের বিপরীত কোনো বক্তব্য লিখতে গেলে এই ধরনের লিঙ্কার্স ইউজ করা হয়, অর্থাৎ আগেরটার সাথে পরেরটার বিপরীত। হ্যাঁ, আগেরটার সাথে পরেরটা বিপরীত। যেমন আমি বললাম অনেস্টি, ঠিক তারপরে যাই বলতেছি ডিসঅনেস্টি। আমি প্রথমে বললাম লাভ, ঠিক তারপরে যাই আমি বলতেছি হচ্ছে হেট। দেখছো? তার মানে দেখো তো অনেস্টি সাথে ডিসঅনেস্টি, তাহলে আগের লাইনে অনেস্টি, পরের লাইনে ডিসঅনেস্টি। তার মানে অবশ্যই তুমি বুঝতেই পেরেছো বিপরীত কোনো কিছু বোঝাচ্ছে। এভাবে তুমি যতগুলা সেন্টেন্স একটা প্যাসেজের মধ্যে বিপরীত পাবা তখনই তুমি একটা কাজ করে দিবা। কাজটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ব্যবহার করে দিবা, তাইলে অ্যান্সার হয়ে যাবে। তুমি বাট ইউজ করতে পারো, তুমি অন দা আদার হ্যান্ড ইউজ করতে পারো, তুমি অন দা কন্ট্রারি ইউজ করতে পারো, ইনস্টেড অফ দ্যাট ইউজ করতে পারো, হোয়ার এস ইউজ করতে পারো, হাউ এভার ইউজ করতে পারো। তার মানে তুমি এখান থেকে যে কোনোটা ইউজ করতে পারো। এখন মনে করো তুমি প্রথমে বাট ইউজ করছো, এখন তুমি বাট ইউজ করার পর পরবর্তী সেন্টেন্সে আবারও যাই দেখলা যে বিপরীত কোনো মিনিং দিচ্ছে। যখন তোমার আবারও দেখলা বিপরীত মিনিং দিচ্ছে তখন তুমি বাট ইউজ না করে অন দা আদার হ্যান্ড ইউজ করো না। এই যে অন দা আদার হ্যান্ড ইউজ করলেই তো সুন্দর হয়ে যাচ্ছে সেন্টেন্স গুলা।
হ্যাঁ, সেন্টেন্স গুলো দেখতে ভালো লাগতেছে, কানেক্টরস, একাধিক রকমের কানেক্টরস। এখন তুমি শুধু ইউজ করতেছো বাট বাট বাট। এই বাট বাট নিয়ে তোর কাজ হবে না। তার মানে তোমাকে যেটা করতে হবে যে এই যে বিপরীত কোনো কিছু লিখতে গেলে তুমি যে লিঙ্কার্স বা কানেক্টরস ইউজ করবা সেটা হচ্ছে বাট ইউজ করবা, অন দ্য আদার হ্যান্ড ইউজ করবা, অন দ্য কন্ট্রারি, ইনস্টেড অফ দ্যাট, হোয়ারএস এবং হাউএভার। এখান থেকে যে কোনোটা ব্যবহার করতে পারো। তো ইনস্টেড অফ দ্যাট এটা দরকার নেই, এটা একটু অন্যরকম, বাকিগুলা কিন্তু তোমার মনে রাখার মতো। সেটা কেমন? বাট হতে পারে, অন দ্য আদার হ্যান্ড হতে পারে, অন দ্য কন্ট্রারি হতে পারে, হোয়ারএস, হাউএভার। এখান থেকে তুমি যে কোনোটা ইউজ করে দিবা। যেমন আমরা সেন্টেন্স দেখলে কিন্তু জিনিসটা বুঝি। কিভাবে বুঝি? দেখো, এখানে দুইটা সেন্টেন্স দিয়েছি, এইটা একটা অংশ, ঠিক পরেরটা আরেকটা অংশ। এটা একটা প্যাসেজ থেকে দিছি, একটু তোমরা দেখা ট্রাই করো। আই এক্সপেক্টেড ইউ দ্যাট ডে, আমি তোমাকে প্রত্যাশা করছিলাম এই দিনে। মনে করো কোন বয়ফ্রেন্ড চিন্তা করছে যে গার্লফ্রেন্ডকে এই দিন আসলে, হয়তো বিশেষ কোনো দিন, এই দিনে আমাদের প্রথম দেখা হয়েছিল, এমন একটা দিন। তো সে বলতেছে আমি তো তোমাকে এই দিনে প্রত্যাশা করছিলাম, কিন্তু ওই গার্লফ্রেন্ড কি করছে জানো? আরেকজনের সাথে ওই দিন দেখা করতে গেছে। তাহলে এই যে বলছে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছে, বাট ইউ ডিড নট কাম, তুমি আসনি। তাহলে আসার কথা ছিল কিন্তু তুমি আসনি। ঘটনাটা তো উল্টে গেল, আসার কথা কিন্তু আসনি। তার মানে এই জায়গা বাট ইউজ করছে। ঠিক পরে সেন্টেন্স, আই আস্কড হিম সাম ফর মানি, আমি তার কাছে কিছু টাকা চেয়েছিলাম। বুঝছো, আমার হচ্ছে কি অভাব অনটন চলছে, আমি একজনের কাছে বা বন্ধু বান্ধবীর কাছে কিছু টাকা চেয়েছি। শালা কি করছে জানো? টাকা তো দূরের কথা, এই শালায় আমাকে করতেছে কি, অ্যাডভাইস দিতেছে, দোস্ত তুই এইভাবে না এইভাবে কর, দেখবি তোর জীবন ভালো চলতেছে। আরে ভাই, আমার দরকার টাকা, তুই দিতেছিস অ্যাডভাইস। জিনিসটা কি একই রকমের হইলো? জিনিসটা বিপরীত হয়ে গেল। আর এই যে বিপরীত কোন সিচুয়েশন কোন সেন্টেন্সে মিলার সাথে সাথে তুমি ওখান থেকে যে কোনো একটা ইউজ করে দিবা। অর্থাৎ আমি তার কাছে টাকা চেয়েছিলাম, সে আমাকে কি করছে, হি গিভ মি সাম অ্যাডভাইস, সে আমাকে কিছু অ্যাডভাইস দিয়েছে। তার মানে এই যে দেখো, এখানে হয়ে গেছে অন দ্য আদার হ্যান্ড। অন দ্য আদার হ্যান্ড, তুমি চাইলে এখানে অন দ্য কন্ট্রারি লিখতে পারো, তুমি এখানে চাইলে হাউএভার লিখতে পারো, তুমি এখানে চাইলে হোয়ারএস লিখতে পারো। এটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি আসলে কি লিখতে চাচ্ছ। এখানে কিন্তু আমার মেইন কনসার্ন কি, দেখো আমার মেইন কনসার্ন হচ্ছে তুমি একটা শিখে বসে থাইকো না, তুমি একাধিক কানেক্টর শিখো, একাধিক জায়গায় একাধিক রকমের কানেক্টরস ইউজ করার ট্রাই করো। তাইলে দেখবা তোমার নিজের কাছেও ভালো লাগতেছে এবং টিচারও তোমাকে মার্ক দিতে কোনো কার্পণ্য বোধ করবে না এবং টিচারেরও ভালো লাগবে না একাধিক ধরনের কানেক্টরস একাধিক অপশনে সে ইউজ করেছে। এখন একই কানেক্টরস বারবার ইউজ করার দরকার কি? তার মানে তুমি বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এরপর হচ্ছে হোয়ারএস, হাউএভার, এগুলো একাধিক ভাবে তোমাকে শিখে ফেলতে হবে। শিখার পর তোমাকে এইভাবে ব্যবহার করতে হবে যে আমি তোমাকে এই দিন এক্সপেক্ট করছিলাম কিন্তু তুমি আসো নাই। আবার কি করছো, তোমার কাছে কিছু টাকা চাইছিলাম কিন্তু সময়কালে আমাকে টাকা দাও নাই, দিছিলা কিছু অ্যাডভাইস। তার মানে বিপরীত মিনিং বুঝাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এগুলা ব্যবহার করব। আশা করি বুঝতে পারছো। আমাকে একটু কাইন্ডলি জানাও 2 নম্বর পয়েন্ট ক্লিয়ার কিনা। 2 নম্বর পয়েন্ট ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। 2 নম্বর পয়েন্ট ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। 2 নম্বর পয়েন্ট ওকে, বুঝতে পারছো? নাইস। নাফিস, বুঝছো কিনা আমাকে বলো তো ভাইয়া। সিয়াম সরকার 2 নম্বর পয়েন্ট বুঝছো কিনা? আমি তাহলে 3 নম্বর পয়েন্টে যাব। ওকে, বুঝতে পারছো না? রাইট। রবিউল, তোমা বণিক, বুঝছো কিনা? আচ্ছা, অনেক ইজিলি বুঝে গেছো, ক্লিয়ার, নাইস। এই জন্যই তো ভালো লাগে যে তোমরা আসলে আমার কথা বুঝো, এই জিনিসটা ফিল করো, এই জায়গাটাই ভালো লাগে। আর এই কারণে পড়ানোর ইন্সপাইরেশন পাই যে না আরো পড়াইতে হবে। আচ্ছা, ভেরি গুড, বুঝতে পেরেছো, নাইস। তাহলে আমরা 3য় পয়েন্টে যাব। তাহলে আমাকে বলতে হবে 2য় পয়েন্টটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই 2য় পয়েন্টটা কিন্তু বিপরীত কোনো কিছু বুঝায় এমন বক্তব্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। 3য় পয়েন্ট, মনোযোগ দিব কিন্তু মনোযোগ দিব, একদম মনোযোগ। ওকে, নাইস। দেখো পরের প্রশ্নটা কি, এই যে আমরা এইটা একটু বুঝার ট্রাই করব। ক্লজ অর সেন্টেন্স দ্বারা কোনো কিছুর কারণ বুঝালে, মনোযোগ, এই যে কারণ, আমি একটু আগে প্রথম যে সেন্টেন্সটা শিখাইছিলাম, কারণ বুঝালে সেই কারণের প্রভাবে আগে উপরোক্ত কানেক্টরস ব্যবহার করা হয়, সেই কারণে সংগঠিত প্রভাবে। এখন একটু কথা বলি, প্রভাব কি? এই যে আমি একটা সেন্টেন্স দেখাই আসছিলাম, ইভা ম্যাডাম, এই ইভা ম্যাডাম ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় ভালো করে পড়ে নাই। হ্যাঁ, ভালো করে সে পড়ে নাই। তাহলে ইভা ম্যাডাম যে পড়ে নাই এটা ছিল তার কারণ। আর ফলাফল কি জানো? ফলাফল হচ্ছে তিনি ফেল করছেন। বুঝার ট্রাই করো, এগুলো কিন্তু আমাদের লাগবে, কনসেপ্টটা লাগবে।
তো এই যে ফেল করছেন, এই যে কারণ আর একটা তার ফলাফল, আর এইটাই এখানে বোঝানো হয়েছে যে যদি কোনো সময় এমন হয় যে একটা কারণ দ্বিতীয়টা তার ফলাফল, তাহলে উপর থেকে যে কোনো কানেক্টরস ইউজ করে দিবা। যেমন তুমি দেখো অ্যাজ এ রেজাল্ট, ফর দিস রিজন, দ্যাট ইজ হোয়াই, দিস ইজ হোয়াই, কনসিকুয়েন্টলি, দেয়ারফর অথবা সো। এটার ব্যবহারটা চমৎকার। দেয়ারফর এবং সো একটা ট্রিক শিখাই দিব, তুমি পেরে যাবা, চাপের কোনো কারণ নেই। দেয়ারফর আর সোটা আমরা আলাদা রাখলাম, এটা আমি তোমাকে ট্রিক্স এর মাধ্যমে শিখাবো। দেখবা একটা বা দুইটা দেয়ারফর অথবা সো হয় প্রত্যেকটা প্যাসেজের মধ্যে, বাট কোন সিচুয়েশন তুমি ব্যবহার করবা এটা আমার দায়িত্ব, আমি তোমাকে শিখাবো। বাট এটা একটু বোঝার ট্রাই করো। অ্যাজ এ রেজাল্ট, ফর দিস রিজন, দ্যাট ইজ হোয়াই, দিস ইজ হোয়াই, কনসিকুয়েন্টলি, এগুলা কোথায় বসে? সেটা হচ্ছে আগে একটা কারণ থাকবে, পরে তার ফলাফল। কারণ ফলাফল মুখস্থ করো, কারণ ফলাফল, কারণ ফলাফল। একটা হচ্ছে কারণ, দ্বিতীয়টা তার ফলাফল। পড়ালেখা করিস নেই, ফেল করছিস, তাহলে এটা হচ্ছে কারণ। কারণ কি? পড়ালেখা করিস নেই। ফলাফল কি? ফেল করছিস। তার মানে এই যে এসএসসি তে রেজাল্ট খারাপ হয়েছে, হওয়ার কারণ কি? পড়ালেখা করিস নেই, দিনভর শুধু ফেসবুকে থাকছিস, রিলস দেখছিস। এই যে ডলাডলির কাজ, এগুলো বন্ধ করতে হবে। তো একটা হচ্ছে কারণ আর একটা তার ফলাফল। এই কারণ বা ফলাফল ঘটলে আমরা অবশ্যই অ্যাজ এ রেজাল্ট, ফর দিস রিজন, দ্যাট ইজ ওয়াই, দিস ইজ ওয়াই, কনসিকুয়েন্টলি এগুলো ব্যবহার করব। একটু দেখি উদাহরণ, দেখলে ভালো লাগবে। এটা একটা প্যাসেজ থেকে নিয়েছি, বোর্ডের প্রশ্ন। মেনি ডিসঅনেস্ট বিজনেসম্যান স্টোর ডেইলি কমোডিটিস। বোঝার ট্রাই কর ভাই প্লিজ। এখানে বলছে অনেক অসৎ বিজনেসম্যান রয়েছেন যারা দৈনন্দিন যে পণ্য দ্রব্য আছে সেগুলো স্টোর করে রাখেন, অর্থাৎ গুদামজাত করে রাখেন। হ্যাঁ, তাহলে আমাকে বলো তো, যদি গুদামজাত করে রাখে, সে ফর এক্সাম্পল মরিচ, মরিচ হচ্ছে দৈনন্দিন প্রোডাক্ট, মরিচ যদি গুদামজাত করে রাখে, তাহলে আমাকেই তোমরা বলো এই মরিচের দাম কি পরের দিন বৃদ্ধি পায়? এরপরে পেঁয়াজের ক্ষেত্রে একই অবস্থা, তো পাটের ক্ষেত্রে একই অবস্থা। এই যে এইগুলা যদি আমরা মানে স্টোর করে রাখি, স্টোর করে রাখার ফলে কি হচ্ছে? দাম বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটা কারণ আর একটা তার ফলাফল ঘটতেছে। তাহলে ফলাফলটা কি দেখো, অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, দ্য প্রাইস অফ দেম লাই অ্যাট অ্যান ইমব্যালেন্স রেট, মানে হচ্ছে এই যে প্রোডাক্টটা রয়েছেন, এই প্রোডাক্টের দাম অগণিতভাবে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ ইমব্যালেন্স মানে কোনো ব্যালেন্স থাকে না, ব্যালেন্সিং ভাবে তোমার দাম বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই যে বৃদ্ধি পাওয়ার ব্যাপারটা, এই ক্ষেত্রে আমরা অ্যাজ এ রেজাল্ট ইউজ করব। অ্যাজ এ রেজাল্ট অর্থাৎ এখানে অ্যাজ এ রেজাল্ট ইউজ করতে পারি, আমি ফর দিস রিজন ইউজ করতে পারি, দ্যাট ইজ ওয়াই, দিস ইজ ওয়াই। এখন একাধিক কেন শিখবো? ওই যে একই কথা, যে আমরা একই কানেক্টরস একাধিকবার ব্যবহার না করে একাধিক কানেক্টরস একাধিকবার ব্যবহার করব। হ্যাঁ, তার মানে এখানে কিন্তু একটা সিকোয়েন্স, আমি আবারও বলছি, এখানে কিন্তু একটা সিকোয়েন্স বিপরীত কিছু বুঝাবে, বিপরীত। হ্যাঁ, বিপরীত কিছু বুঝাবে। আর এই যে আরেকটা সিকোয়েন্স, যেটা হচ্ছে একটা কারণ আর একটা তার ফলাফল, এই ধরনের সিচুয়েশনে আমরা এই কানেক্টরস গুলো ইউজ করব। দেখো ইরিন নামে একটা মেয়ে ছিল, ও কি করছে? আস্তে আস্তে হাঁটছে, আর এই জন্য ফর দিস অথবা ফর দিস রিজন অথবা দেখো দ্যাট ইজ ওয়াই অথবা দেয়ারফর শি ফেইলড টু রিচ দ্য স্টেশন ইন টাইম। তাহলে দেখো আস্তে আস্তে হাঁটছে, যেটার ফলাফল কি? একাধিকটা ইউজ করেছি, ফর দিস ইউজ করেছি, ফর দিস রিজন ইউজ করেছি, দ্যাট ইজ হোয়াই, দেয়ারফর, এগুলো সব ইউজ করছি। এটার কারণে দেখা গেছে ওই স্টেশনে সঠিক টাইমে পৌঁছাইতে পারে নাই। একদম সিম্পল, চাপের কিছু নাই। আশা করি বুঝতে পেরেছো। নেক্সটের ব্যাপার আছে। নেক্সট এখানে কি আছে এটা জানার দরকার নাই, তুমি শুধু এই তিনটা বা চারটা একটু মুখস্থ রাখবা। দো, অল দো, আর একটা হচ্ছে ইয়েট। ইয়েটের ব্যবহার পরে, তুমি শুধু দো আর অলদোর ব্যবহারটা বুঝার ট্রাই করবা, মনোযোগ দিবা। ব্যাপারটা হইছে দো আর অলদো, এই দুইটা শব্দ আমরা আসলে কোন সিচুয়েশনে ইউজ করব? মাথায় রাখবা, দো বা অলদো কখনো সিঙ্গেল সেন্টেন্সে বসে না। দো বা অলদোর ক্ষেত্রে একই সেন্টেন্সে দুইটা অংশ থাকে। হ্যাঁ, দুইটা অংশ থাকে। হ্যাঁ, বুঝার ট্রাই করো, দুইটা অংশ থাকবে, একটা অংশ থাকবে না, কমা দিয়ে দুইটা অংশ থাকবে। হ্যাঁ, দুইটা অংশ থাকবে, এবং আগের সেন্টেন্স আর আগের অংশ এবং পরের অংশ, এই দুইটা অংশের মধ্যে একটা ব্যাপার থাকবে। সেই ব্যাপারটা কি? অবশ্যই বিপরীত কোনো কিছু বুঝাবে, যা হওয়ার কথা হবে তার বিপরীত। যেমন আমি একটু বলি, মনে করো কেউ কঠোর পরিশ্রম করছে কিন্তু ফেল করছে, কঠোর পরিশ্রম করছে কিন্তু ফেল করছে। আমাকে বলো তো, কেউ যদি কঠোর পরিশ্রম করে তাহলে কি ফেল করার কথা? তার তো যৌক্তিকতা কি বলে? কোনোভাবেই তার ফেল করার কথা না, কিন্তু কঠোর পরিশ্রম করার পরেও সে ফেল করেছে। তার মানে বিপরীত বুঝাচ্ছে, হওয়ার কথা যা হয়েছে তার বিপরীত। আবার দেখো এরকম হয়, কেউ খুব নর্মাল পড়ালেখা করেছে কিন্তু জিপিএ 5 পেয়ে গেছে, কিন্তু ওর তো জিপিএ 5 পাওয়ার কথা না, কিন্তু পেয়ে গেছে। তার মানে এই যে বিপরীত কোন সিচুয়েশন। আর একটা এক্সাম্পল দিই,
মনে করো স্টেডিয়ামে প্রচুর বৃষ্টি হচ্ছে মিরপুরে, সাপোজ এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কি ক্রিকেট খেলা হওয়া সম্ভব না? কিন্তু তুমি কি করলা, তুমি দেখলা বৃষ্টি প্রচুর হচ্ছে কিন্তু ক্রিকেট খেলাও হচ্ছে, তাহলে বৃষ্টি হওয়া মানে কি ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু ক্রিকেট খেলা চলছে। তার মানে এই যে বৃষ্টি হচ্ছে ক্রিকেট খেলা চলছে জিনিসটা হওয়ার কথা না, কিন্তু হয়েছে বিপরীত। এই ধরনের সিচুয়েশনে তুমি ভাইয়া যে কোনো একটা ইউজ করবা, হয় দো অথবা অলদো, এবং দুইটা অংশ থাকবে, সব সময় দুইটা অংশ থাকবে। যেমন দেখো, রাইসা ওয়াজ উইক ইন ইংলিশ, বুঝছো? রাইসা হচ্ছে ইংরেজিতে খুব দুর্বল, এই যে একটা কমা দিয়েছে, তাহলে এটা একটা অংশ। এরপর লিখছে শি গট দ্য হাইস্ট মার্ক ইন দ্য ক্লাস। আমাকে বলো তো, রাইসা যদি ইংরেজিতে দুর্বল হয় তাহলে ও তো গট মানে মার্ক কিন্তু হাইস্ট পাওয়ার কথা না ক্লাসে, কিন্তু ও কি করছে দেখো, ক্লাসে হাইস্ট মার্ক পেয়ে গেছে। তাহলে দুর্বল, রাইসা ইংরেজিতে দুর্বল কিন্তু ক্লাসের মধ্যে হাইস্ট মার্ক পাইছে, জিনিসটা ঘটে গেছে অঘটন। এই যে অঘটন ঘটে গেলেই তুমি দো বা অলদো একটা ব্যবহার করে দিবা। এরপরে দেখো এখানে লেখা আছে শি ওয়ার্ক হার্ড, শি কুড নট গেট জিপিএ 5। সে কঠোর পরিশ্রম করছে কিন্তু জিপিএ 5 পায় নাই, তার মানে এখানে দো বা অলদো যে কোনো একটা বসিয়ে দিবা। আশা করি বুঝতে পেরেছ ভাই। এরপর এটা একদমই সহজ, কারণ বুঝাতে বিকজ বসে, এরপরে সিন্স এস যেহেতু বুঝায়, যেহেতু বা কারণ বুঝাতে বিকজ বসে। এটা নিয়ে আপাতত পড়াবো না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। মাথায় রাখবা, যার কেউ নাই তার 6 নাম্বার আছে। মনোযোগ, কি বলছি বলো, যার কেউ নাই তার 6 নাম্বার আছে। যার কেউ নাই মানে হচ্ছে বিপরীত বুঝাচ্ছে না, এরপরে একটা কারণ আর একটা ফলাফল বুঝাচ্ছে না, কোন রিলেটিভ প্রোনাউন বুঝাচ্ছে না, কিচ্ছু বুঝাচ্ছে না, যার কেউ নাই তার 6 নাম্বার আছে। আমি ব্যাপারটা কি বুঝাইলাম, হয়তো কথাটা হাস্যকর কিন্তু এটাই বাস্তবতা। তুমি যখন দেখবা যে কানেক্টরসে কোনোটা ব্যবহার হচ্ছে না, কোনোভাবে আগের অংশে পরের অংশে মিলাতে পারছো না, তখন তুমি একটা কাজ করবা, এই 6 নাম্বার থেকে যে কোনো একটা ট্রাই করবা ব্যবহার করতে, দেখবা অ্যান্সার সুন্দরভাবে মিলে গেছে। হ্যাঁ, সুন্দরভাবে মিলে গেছে। এখানে লেখা আছে দেখো, রিয়েলি এটা একটা অ্যাডভার্ব শব্দ এলওয়াই, এরপরে অ্যাকচুয়ালি এটা একটা অ্যাডভার্ব শব্দ, ইনডিড এবং ইনফ্যাক্ট। বিশেষ করে একদম জাত কানেক্টর যদি বলা হয়, এটা হচ্ছে ইনডিড আর ইনফ্যাক্ট, ইনডিড আর ইনফ্যাক্ট। হ্যাঁ, জাত কানেক্টরস হচ্ছে ইনডিড আর ইনফ্যাক্ট, এই দুইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল কানেক্টরস। তুমি ট্রাই করবা যেখানে তুমি কোনো কিছু ব্যবহার করতে পারছো না সেখানে ট্রাই করবা ইনফ্যাক্ট অথবা ইনডিড ব্যবহার করার জন্য। এখন তুমি মনে করো এরকম হয়ে গেছে 3-4টা সেন্টেন্সে যেটা কোথাও কিছু ব্যবহার হচ্ছে না, তখন তুমি হয়তো একটা ইনফ্যাক্ট ইউজ করলা, পরেরটা ইনডিড ইউজ করলা, এর পরেরটা তুমি অ্যাকচুয়ালি অথবা রিয়েলি ইউজ করলা। হ্যাঁ, এটা কোনো ক্ষেত্র না, ক্ষেত্র বিশেষে বসে না, এটা হচ্ছে নর্মাল কোনো কিছু যখন ইউজ করতে পারছো না তখন এই 4টা কানেক্টরস এর মধ্যে একটা কানেক্টরস ব্যবহার করতে হয়, এটা হচ্ছে গিয়ে প্যাটার্ন। হ্যাঁ, আশা করি এই পয়েন্টটা তোমাদের অনেক বেশি হেল্প করবে, কারণ তোমরা অনেক সময় দেখা যায় যে কি ধরনের কানেক্টরস তুমি ব্যবহার করবা এটা তোমার মাথার মধ্যে আসে না। হয়তো তুমি 6টা বা 7টা ব্যবহার করতে পারছো, বাকি 2-3টা পারো নাই, সেক্ষেত্রে আবার 2-3টা ধরে এইগুলো বসায়ও না, একটু বুঝে শুনে তারপরে বসানো ট্রাই করবা। তো আমাদের মাথায় থাকবে যে রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট মুখস্থ করে ফেলো। রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট এরা হচ্ছে তোমার যার কেউ নাই সেই জায়গা বসে। অর্থাৎ যখন আমি আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সে কোনো মিল বা কোনো কিছু পাচ্ছি না তখন আমি অ্যাকচুয়ালি, রিয়েলি, ইনডিড, ইনফ্যাক্ট এখান থেকে একটা ব্যবহার করে দিব। আশা করি বুঝতে পারছো। নোবডি রেসপেক্টস জন, ইনফ্যাক্ট শি ইজ নট অ্যান অনেস্ট ম্যান। হ্যাঁ, এই যে বসাই দিলাম ভাই। এবার আসি, আর 3টে পয়েন্ট আছে, মনোযোগ দিব, আর মাত্র 3টে পয়েন্ট আছে। আচ্ছা, ভেরি গুড। সীমা লিখছে আমার কেউ নাই, তার মানে আমার 6 নাম্বার আছে। ভেরি গুড, ওকে সীমা, তোমার কেউ নাই, তোমার 6 নাম্বার আছে, রাইট। এটা একটা ভালো কথা বলছো। এই দেখো, এই যে ফর ইনস্ট্যান্স, এটার ব্যবহার দরকার নাই আপাতত, এটা বাদ দাও। একটা হচ্ছে ফর এক্সাম্পল, এটা মুখস্থ রাখো। ফর এক্সাম্পল উদাহরণ, সাচ অ্যাজ যেমন, লাইক যেমন, এগুলো কমা দিয়ে দিয়ে যখন কোনো উদাহরণ দেয়া হয় তখন এই সাচ অ্যাজ অথবা লাইক ইউজ করা হয়। তাছাড়া এখানে আরেকটা জিনিস বুঝার আছে, এই সাচ অ্যাজ এবং লাইক এবং ফর এক্সাম্পল এর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ফর এক্সাম্পল জিনিসটা কি, মনে করো তুমি একটা উদাহরণ দিয়েছো, গাছ আমাদের অক্সিজেন দেয়, তাহলে উদাহরণ হিসেবে, তাহলে ফর এক্সাম্পল, হ্যাঁ, ট্রিজ গিভস আস অক্সিজেন, একটা উদাহরণ ফর এক্সাম্পল। বাট তুমি যখন দেখবা উদাহরণ একটা না, উদাহরণ কমা কমা দিয়ে অথবা অ্যান্ড দিয়ে একের অধিক আছে। আমি আবারও বলছি, যখন তুমি
উদাহরণ বুঝাবে, উদাহরণ, উদাহরণ। দেখো উদাহরণ বুঝালে আমরা কিন্তু ফর এক্সাম্পল, সাসেস অথবা লাইক ইউজ করব। এই তিনটে মাথায় রাখবো। ফর এক্সাম্পল, সাসেস, লাইক, তিনটে মাথায় রাখবো। কিন্তু তিনটা সব জায়গায় ব্যবহার করতে পারবো না। যদি একটা এক্সাম্পল দেয় তাহলে আমরা ফর এক্সাম্পল ইউজ করবো। বাট যখন কমা কমা দিয়ে অথবা এন্ড দিয়ে একের অধিক এক্সাম্পল দিবে তখন আমরা সাসেস অথবা লাইক ইউজ করব। একটা উদাহরণ দেখি। পিপল অফ ডেভেলপিং কান্ট্রি ডু নট এনজয় দ্য বেসিক রাইটস। দেখো ডেভেলপিং কান্ট্রির যে মানুষগুলো আছে তারা তাদের বেসিক রাইট এনজয় করতে পারছে না। এরপরে বলছে ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ স্পিচ, ইটিসি। আমাকে বলো তো এখানে দুইটা বিষয়কে হাইলাইট করছে। একটা হচ্ছে ফ্রিডম অফ মুভমেন্ট, এই যে একটা কমা দিয়েছে, এবং ঠিক তারপরে বলা হয়েছে ফ্রিডম অফ স্পিচ। তার মানে এখানে দুইটা জিনিসকে হাইলাইট করছে। এখানে কিন্তু ফর এক্সাম্পল দিবা না, এখানে ফর এক্সাম্পল দিবা না, এখানে দিবা হয় সাসেস নাইলে লাইক, হয় সাসেস নাইলে লাইক দিবা। তার মানে এখানে ফর এক্সাম্পল হওয়ার কোনো সুযোগ নাই। এখানে আমরা হয় সাসেস দিব নাইলে লাইক দিব। তার মানে কমা কমা দিয়ে বা এন্ড দিয়ে যদি একাধিক উদাহরণ দেওয়া হয় সেক্ষেত্রে সাসেস অথবা লাইক ইউজ করব। কিন্তু যদি একটা উদাহরণ দেয় তাহলে আমরা ওখানে ফর এক্সাম্পল ইউজ করব। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আর কিছু হয়ে গেছে আমরা এক ক্লাসে শেষ করে দেই। এর পরবর্তীতে আমরা কি করব জানো? এর পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিস করাবো। তারপরে একটা প্র্যাকটিস দেখাবো, যে কয়জনই থাকো আমার সাথে। ভাই কোন সিকোয়েন্স বুঝাতে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ইউজ করা হয়। মনে করো বলা হইলো বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি, কিন্তু এখানে আনএমপ্লয়মেন্ট প্রবলেম অনেক। তখন বলা হইলো যে তাহলে আনএমপ্লয়মেন্টের কারণগুলো কি কি। হ্যাঁ, তো প্রথমেই বলা হলো বাংলাদেশে বেকারত্বের কারণ হচ্ছে জনসংখ্যা অনেক বেশি। দ্বিতীয় কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইড থেকে আমরা অনেক বেশি ব্যাকওয়ার্ডে আছি। তৃতীয়ত কারণ হচ্ছে আমাদের মর্যাদা সম্পর্কে আমাদের যে চিন্তাধারা, এটা আমাদের ভুল ধারণা। এইভাবে জিনিসগুলাকে সিকুয়েন্সিয়ালি আলোচনা করছে। তো সিকুয়েন্সিয়ালি আলোচনা করছে এবং বোর্ডে কিন্তু এই যে জাতীয় রুলস, এটাকে আমি বলে থাকি জাতীয় রুলস। জাতীয় রুলস পাওয়া মানে খুশির সংবাদ। কি খুশির সংবাদ? তুমি যখনই পাচ্ছ ফার্স্টলি, তার মানে তুমি সেকেন্ডলি ইউজ করতে পারছো, থার্ডলি ইউজ করতে পারছো, তুমি ফোর্থলি ইউজ করবা না। এই ভুলেও করবা না, ফোর্থলি ইউজ করা যায় না। তুমি যদি দেখো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি তিনটার পরেও তারপরেও দেখলা আরো কিছু আছে, তখন তুমি ফোর্থলি, ফিফথলি, সিক্সথলি ইউজ করবা না। তুমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ইউজ করার পর যদি আরো থাকে তাহলে তুমি চলে যাবা পয়েন্ট নাম্বার 9-এ। সেক্ষেত্রে তুমি মোর ওভার ইউজ করবা 4 নাম্বার বা 5 নাম্বারটা, বিসাইডস ইউজ করতে পারো, ইন অ্যাডিশন ইউজ করতে পারো, এরপরে ফার্দার মোর ইউজ করতে পারো, এগেইন ইউজ করতে পারো। তাহলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমি একটু দ্রুত পড়াচ্ছি বাট তোমাদের সুবিধার্থে। আমি যখন দেখব যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি কোন সিকোয়েন্স আমি পেয়ে গেছি সেন্টেন্সগুলোর মধ্যে, তখন আমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ইউজ করব। যদি আমি দেখি না কারণ ছিল 3টা বা ফলাফল ছিল 3টাই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দিয়ে দিয়েছি, তাইলে ওই পর্যন্ত কাজ শেষ। কিন্তু আমি যদি দেখি যে না আরো অনেক কারণ আছে, অর্থাৎ 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার আছে, তখন আমি ফোর্থলি, ফিফথলি, সিক্সথলি লিখবো না। আমি চলে যাব আমার এই পয়েন্টে। যেমন এরপরে একটা 4 নাম্বারে আমি হয়তো মোর ওভার লিখতে পারি, অথবা আমি বিসাইডস লিখতে পারি, অথবা আমি ইন অ্যাডিশন লিখতে পারি, অথবা আমি ফার্দার মোর লিখতে পারি, এগেইন লিখতে পারি। এটার কোনো সিকোয়েন্স নাই। বাট ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি কিন্তু সিকোয়েন্স আছে। মানে ফার্স্টলিটা ফার্স্টলি রাখতে হবে, সেকেন্ডলিটা সেকেন্ডে রাখতে হবে, থার্ডলিতে থার্ডে রাখতে হবে। আর এইগুলা তুমি তারপরে তোমার ইচ্ছা মতো লিখতে পারো। যেমন তোমার মনে আছে বিসাইডস, তাহলে তুমি 4 নম্বরে বিসাইডস লিখে দিলা। এরপর তোমার মনে আছে হচ্ছে যে এগেইন, তুমি এগেইন লিখে দিলা। তোমার মনে আছে মোর ওভার, তুমি তখন মোর ওভার ইউজ করলা, ফার্দার মোর ইউজ করলা, ইন অ্যাডিশন ইউজ করলা। এখন কেউ যদি এই কাজ না করে এরকম করে যে ভাইয়া আমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দিব না, তাহলে আমি কি করব? আমি এখান থেকে নরমালি ব্যবহার করব। হ্যাঁ, ফার্স্টলি দিলাম, এরপরে সেকেন্ডলি না দিয়ে আমি এই সিকোয়েন্স মেনটেন করলাম, তাও তুমি পারো। কিন্তু আমার পরামর্শ হচ্ছে তুমি ট্রাই করবা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দেওয়ার পর যদি কিছু থাকে সেক্ষেত্রে এখান থেকে নিয়ে তুমি ব্যবহার করবা। হ্যাঁ, এটা আমি তোমাকে পিডিএফটা আমি আমার ডেসক্রিপশন বক্সে বা লিঙ্কে আমরা দিয়ে দিব। যেমন এই জায়গায় দেখো একটা, তাহলে আমরা কি করছি? দ্য ম্যান হ্যাজ এ বিগ ফ্ল্যাট। একটা মানুষের একটা বিগ ফ্ল্যাট আছে। এছাড়াও, হ্যাঁ এই যে এছাড়াও অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে বিসাইড না, কিন্তু বিসাইডস। আর একটা হচ্ছে বিসাইড। এই বিসাইড মানে পাশে, আর এই বিসাইডস মানে এছাড়াও।
এছাড়াও, হ্যাঁ, একটা হচ্ছে বিসাইড মানে পাশে, আর একটা হচ্ছে বিসাইডস মানে এছাড়াও। তাহলে বিসাইড দিস, এছাড়াও হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। এই হচ্ছে তোমার রুলস, আর কোনো রুলস পড়াবো না, আর রুলস নাই, জাস্ট এটা একটু জেনে রাখবো। করিলেটিভ বা ডাবল কনজাংশন, এই করিলেটিভ কনজাংশন বা ডাবল কনজাংশন হচ্ছে নট অনলির সাথে বাট অলসো, এইদারের সাথে অর, নেইদারের সাথে নর, বোথ এর সাথে অ্যান্ড, হোয়েদারের সাথে অর। এটা একটু মুখস্থ রাখবা। এটা আমি দেখেছি দুই একটা বোর্ডে এগুলা আসে, বারবার আমি দেখেছি যে এইগুলা কিন্তু ইউজ করা হয়েছে, যে নট অনলি দেয়া আছে তুমি বাট অলসো ইউজ করবা, এইদার আছে অর ইউজ করবা, নেইদার আছে নর ইউজ করবা, অথবা ধরো কিছুই নাই, দুইটা জিনিস বুঝাইছে। আমি বললাম নট অনলি করিম বাট অলসো রহিম, হ্যাঁ, শুধু করিমই না রহিমও আছে। এরপরে আমি বললাম রহিমও না করিমও না, নেইদার রহিম নর করিম। এরপরে আমি হয়তো বললাম রহিমও আছে করিমও আছে, তাহলে কি বোথ রহিম অ্যান্ড করিম, বোথ রহিম অ্যান্ড করিম। আর এই হোয়েদার ডট ডট অর মানে হয় এটা নাইলে ওটা, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো এইগুলো একটু মুখস্থ রাখতে হবে, করিলেটিভ কনজাংশন এই কটা মুখস্থ রাখবা, এর বাইরে আর কিছু তোমার লাগবে না। এখন আমি তোমাদের এখানে একটা মানে কি বলবো, স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ কিছু শব্দ আছে, এই কানেক্টরস গুলো মাথার মধ্যে নিতে হবে, বারবার পড়তে হবে, পড়লে তুমি ব্যবহার করতে পারবা। এখন তোমার মাথায় কানেক্টরস নাই, তাহলে তুমি কেমনে ব্যবহার করবা? আর এটা মাথায় রাখবা, এর বাইরে আর কানেক্টরস নাই। এখন এর বাইরে কানেক্টরস নাই বলতে বোঝাচ্ছি এই যে বোল্ড করা, দেখছো এই যে বোল্ড করা যেগুলো আছে এইগুলো একটু বেশি বেশি পড়তে হয়, হ্যাঁ, এই বোল্ড করা। রেদার মানে বরং, দ্যাট মানে যে, দাস মানে এভাবে, দেয়ারফর মানে সুতরাং। এরপরে দেখো ফার্দার মোর, মোর ওভার, বিসাইডস, ইফ, ইন অ্যাডিশন, ইন ফ্যাক্ট, এই যে যার কেউ নাই তার 32 নাম্বার ছিল ওই যে। এরপরে দেখো এই যে এই বোল্ড করাগুলো ভালো করে পড়ে ফেলবা, হ্যাঁ, আমি যতবার দেখেছি বোল্ড করাগুলা, পাশের গুলো তুমি এমনিই পারো, এগুলো কি তোমাকে শিখাইতে হবে? অ্যান্ড মানে এবং, অর মানে অথবা, এগুলো কি শিখাইতে হয়? এগুলো শিখাইতে হয় না। এরপরে দেখো এই যে সাস এস, এই যে সাস এস এর ক্ষেত্রে কিন্তু কমা 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 দেয়া থাকে। এরপরে দেখো ফর এক্সাম্পল আছে, এরপরে অ্যাজ এ রেজাল্ট আছে, কনসিকুয়েন্টলি ফলাফল স্বরূপ, এইগুলা তোমাকে পড়ে ফেলতে হবে। অর্থাৎ যে কয়টা বোল্ড করা আছে আমি যে পিডিএফটা দিয়ে দিব ওখান থেকে পড়ে ফেলবা। চলো আমরা একটা প্রশ্ন সলভ করা গেছে, মনোযোগ দিব, একদম মনোযোগ। এই প্রশ্নটা সলভ করে আমরা ক্লাস শেষ করব। তো এখানে ছিল দেখো, অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, দ্য ম্যান হু পজেস, তার মানে এই জায়গা ম্যান বুঝাইছে, এখানে হু হবে, এটা আমি আগে শিখাইছি। দিস রিয়ার কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন দ্য আর্থ। টু বি অনেস্ট, সৎ হতে, এ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস, একজন মানুষের বিশ্বাসযোগ্যতা থাকা দরকার। নোবডি ট্রাস্ট এ লায়ার। দেখো তো এখানে এই সেন্টেন্সটা পড়লে আমি যদি এরকম চিন্তা করি যে একজন মানুষের বিশ্বস্ততা বা বিশ্বাসযোগ্যতা থাকা দরকার, কারণ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, তাহলে বলো কারণ ইংরেজি কি বসাবা? ও স্ক্রিনশট নিবা না, পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, হ্যাঁ, আমি পিডিএফ দিয়ে দিতে বলবো। কারণ, কারণ ইংরেজি কি বসাবা এখানে? কারণ বলো তো, কারণ। আচ্ছা সরে যাবো ভাই, আমি ওটা দিয়ে দিব, আবার স্ক্রিনশট নিলে আমি একটু পরে দিয়ে দিচ্ছি। আমাকে বলো এই জায়গা কারণ, কারণ বুঝাতে আমি এখানে বিকজ দিব, বিকজ নোবডি ট্রাস্ট এ লায়ার, এ লায়ার মে বি প্রসপার ফর দ্য টাইম বিং। দেখো চমৎকার প্রশ্ন, এই জায়গা বলছে, এই জায়গা বলছে প্রসপার করতে পারে, দেখো প্রসপার, আর এখানে বলছে গোস টু দ্য ডগস, মানে ধ্বংস হয়ে যায়। এই ধ্বংস যে কথাটা বলতাম, এই ধ্বংস ইংরেজি হচ্ছে গোস টু দ্য ডগস। এই গোস টু দ্য ডগস মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া। তাহলে আমাকে একটু কাইন্ডলি বলো তো, এই সাইডে প্রসপার করলো, এই সাইডে ধ্বংস হইলো, তাহলে এক সাইডে প্রসপার আর এক সাইডে ধ্বংস। আচ্ছা তোমরা এটা বিকজ দিচ্ছ, বি নাম্বার, অনেক ধন্যবাদ যে তোমরা বুঝতে পেরেছো অন্ততপক্ষে বিকজ হবে। তাহলে বলো তো এখানে কি হওয়া উচিত? এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, আলটিমেটলি হি গোস টু দ্য ডগস, কিন্তু ফলশ্রুতিতে বা আলটিমেটলি সে ধ্বংস হয়ে যায়। তাহলে বলতো আমরা এখানে কি দিতে পারি? বলতো এই সাইডে প্রসপার করছে, এই সাইডে ধ্বংস হয়েছে, তার মানে জিনিসটা কি বিপরীত না? তাহলে বিপরীত হইলে আমি দ্বিতীয় নাম্বার রুলসে তোমাদের শিখাইছিলাম না, এখানে আমরা বাট দিয়ে দিতে পারি, অথবা অন দা আদার হ্যান্ড দিতে পারি, অন দা কন্ট্রারি দিতে পারি, হ্যাঁ। তাহলে আমরা এখানে বাট দিয়ে দেই, বাট আলটিমেটলি হি গোস টু দ্য ডগস, অথবা অন দা কন্ট্রারি, অন দা আদার হ্যান্ড হি গোস টু দ্য ডগস। ভেরি গুড, শাহরিয়ার মিম, তুমি সঠিক অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, বাট অথবা অন দ্য আদার হ্যান্ড, আলটিমেটলি হি গোস টু দ্য ডগস। এই যে দেখো শুড আছে, এটা একটু খেয়াল রেখো। লাস্ট কথা, যদি কখনো সাবজেক্টের পরে শুড পাও, দেখো শুড, মাস্ট অথবা হ্যাভ টু, শুড মাস্ট অথবা হ্যাভ টু, তাইলে এখানে দুইটা শব্দ বসাইতে পারো। একটা হচ্ছে সো, আচ্ছা একটা হচ্ছে দেখো সো, আর একটা হচ্ছে দেয়ারফর। মনোযোগ দেখো, আমি এখানে দুটো শব্দ লিখছি। একটা হচ্ছে যদি এই সাবজেক্টের পর শুড থাকে, মাস্ট থাকে, হ্যাভ টু থাকে, হ্যাঁ শুড মাস্ট হ্যাভ টু, এই তিনটা শব্দ থাকা, তিনটা ভার্ব থাকা, মানে তুমি ওখানে সো অথবা দেয়ারফর বসাইতে পারো, সো অথবা দেয়ারফর। তাহলে আমার সাথে একবার একটু বলো, যদি সাবজেক্টে পরে শুড থাকে, মাস্ট থাকে, আর হচ্ছে হ্যাভ টু থাকে, তাহলে আমরা এখানে হয় সো নাহলে দেয়ারফর বসাবো, সো অথবা দেয়ারফর, সো অথবা দেয়ারফর। তাহলে এখানে একটু তাকাও তো, এই যে ডি নাম্বারটা দেখো, উই শুড বি অনেস্ট, উই শুড বি অনেস্ট। তাহলে উই শুড বি অনেস্ট, তার মানে এখানে আমরা দিতে পারি সো উই শুড বি অনেস্ট। এই যে শুড আছে, এই যে সাবজেক্টের পরে শুড আছে, তার মানে এখানে আমরা দিব সো উই শুড বি অনেস্ট। ভেরি গুড, এই তো শিখে গেছো। ইট ইজ সেড দ্যাট, মাথায় রাখবা সেড এর পরে দ্যাট বসে, সেড এর পরে দ্যাট বসে, টোল্ড থাকলে দ্যাট বসে, হ্যাঁ। তারপর হচ্ছে মাইন্ড, MIND, মাইন্ড, হ্যাঁ, এগুলোর পরে দ্যাট বসে। ওকে, তাহলে দেখো ইট ইজ সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এরপরে আবার বলছে ডিসঅনেস্টি। বলো, এখানে আবারও বাট দিতে পারো, বাট, হ্যাঁ, অথবা অন দ্য কন্ট্রারি, অথবা হোয়ারএস। এই আরেকটা শব্দ শিখেছিলাম, আমি দেখাই নিয়ে আসি। এই যে ভুলে কেন যাও, এই যে দেখো বিপরীত বুঝাতে বাট, অথবা এই যে হোয়ারএস, অথবা হাউএভার, অথবা অন দ্য আদার হ্যান্ড। তাহলে ওখানে যদি যাই, আমি 16 নম্বর স্লাইডে যাই, এই যে দেখো এখানে বলছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক। এরপরে বলছে ডিসঅনেস্টি। তাহলে বলো তো, অনেস্টি অপোজিট সাইডে ডিসঅনেস্টি, তার মানে এখানে কিন্তু বিপরীত কিছু বোঝাচ্ছে। আর যেহেতু বিপরীত কিছু বোঝাচ্ছে, তার মানে এখানে কিন্তু আমরা বাট ইউজ করতে পারি, তাই না? বাট ইউজ করতে পারি। তাহলে এখানে বাট অথবা হোয়ারএস ইউজ করব। বাট অথবা হোয়ারএস ইজ দ্য সাইন অফ ডাউনফল, গড হেল্প দোজ হু আর অনেস্ট। এরপরে বলছে ডিসঅনেস্ট পিপল আর কার্সড, এখানে আমরা ইনফ্যাক্ট ইউজ করি। ইনফ্যাক্ট ডিসঅনেস্ট পিপল আর কার্সড। এরপরটা তো তোমরা বুঝতেই পেরেছো, এটা আমি আবারও রিপিট করছি, একটু বোঝার ট্রাই করি। এখানে লেখা আছে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, এই যে টাইম ইন্ডিকেট করছে, যেহেতু টাইম ইন্ডিকেট করছে, তার মানে আমরা এখানে হোয়েন দিব, হোয়েন চিলড্রেন শুড বি টট অনেস্টি। এরপরে দেখো এই জায়গায় লেখা আছে ইট ইজ সেট, আমি একটু আগে বলছিলাম ইট ইজ সেট, তারপরে ইট ইজ মাইন্ড, হ্যাঁ, সেট, মাইন্ড, ট্রু, এগুলোর পরে কিন্তু দ্যাট বসে, তার মানে এখানে দ্যাট বসবে। লাস্টেরটা তো বুঝতেই পেরেছো, এই জায়গায় লেখা আছে দেখো ফ্রেন্ডস, এই যে ফ্রেন্ডস লেখা আছে, তার মানে এখানে ভার্ব আছে, তার মানে এটা আগেই শিখাইছি, এখানে হু হবে। আর লাস্টেরটা দে ক্যান মুল্ট দেয়ার ক্যারেক্টার, এই মুল্ট মানে কোন চরিত্র গঠন করা অর্থে মুল্ট ইউজ করা হয়ে থাকে। এখন তুমি লাস্টেরটা যে কোনো কিছু একটা দাও, দেখি তো কি দাও, লাস্টেরটা অ্যান্সার করো তো। ওকে, লাস্টেরটা বলো তো অ্যান্সার কি হবে? দে ক্যান মুল্ট দেয়ার ক্যারেক্টার। এখানে বলছে দেখো চমৎকার করে বলছে যে এটা বলা হয়ে থাকে যে চিলড্রেনদের অবশ্যই ভালো ফ্রেন্ডদের সাথে মিশতে দিতে হবে যারা সৎ, হ্যাঁ। এখানে যেহেতু অর্থে, তাহলে যেহেতু অর্থে আমরা কি ইউজ করতে পারি বলো? দে ক্যান মুল্ট দেয়ার ক্যারেক্টার, দে ক্যান মুল্ট দেয়ার ক্যারেক্টার। বলো লাস্টেরটা বলো। দে ক্যান মুল্ট দেয়ার ক্যারেক্টার, লাস্টেরটা আমাকে জানাও তো কি হবে অ্যান্সার লাস্টেরটা। এখানে আমরা একটা কাজ করি, যেহেতু অর্থে, যেহেতু অর্থে আমরা দুইটা শব্দ ইউজ করতে পারি, অ্যাজ অথবা সিন্স, অ্যাজ অথবা সিন্স, অর্থাৎ অ্যাজ দে ক্যান মুল্ট দেয়ার ক্যারেক্টার, অ্যাজ দে ক্যান মুল্ট দেয়ার ক্যারেক্টার, অথবা সিন্স ইউজ করতে পারি। এই দুইটার যে কোনো একটা তুমি এখানে রাখতে পারো। তার মানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস বোঝার আছে যে আমি যতই কানেক্টরস
সিস্টেম জানি না কেন আমাকে কিন্তু কানেক্টরস এবং দুই পাশের দুইটা সেন্টেন্সের সঠিক অর্থ বুঝতে হয় এবং আগেরটা এবং পরেরটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ অর্থ হতে হয়। এখন আমি এখানে যতগুলো কানেক্টরস ইউজ করছি এর মানে কিন্তু এই না যে আমি যেটা ইউজ করছি এর বাইরে অ্যান্সার হবে না। অবশ্যই আমি কিন্তু বলেছি যে একই কানেক্টরস এর 7টা 8টা অ্যান্সার হতে পারে। সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি কোনটা ইউজ করতেছো সেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা। এবার আমাকে একটু জানাও, আজকে আমি যতটুকু রুলস রেগুলেশন আলোচনা করেছি, এই যে যেমন এখানে কিছু কানেক্টরস দিয়েছিলাম, মোটামুটি তোমরা বুঝছো কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও, তারপর আমরা ক্লাস শেষ করব। আর একটা বিষয় হচ্ছে অনেক সময় আলোচনা করছি, আজকে অনেক টাইম হয়ে গেছে আমাদের। তো এখানে কে যেন স্ক্রিনশট নিতে চেয়েছিলাম এই কানেক্টরস গুলোর, এখান থেকে স্ক্রিনশট তোমরা নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ কিছু কানেক্টরস আছে আর কিছু রুলস দেখাইছি, তো স্ক্রিনশট নিয়ে রাখো। আমি এই পাশে দাঁড়ালাম। আচ্ছা, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ভেরি গুড। আমাকে একটু কাইন্ডলি জানাও বুঝছো কিনা। সবাই একটু কাইন্ডলি জানাও, তাহলে আমরা ক্লাস শেষ করব। আর আমাদের কিন্তু জানোই তো ইংলিশ পুরো ব্যাচ 26-এর জন্য যেটা চলছে, সবাই কিন্তু ভর্তি হচ্ছে। তো তোমরা দেরি না করে যারা 26 এবং 27-এর আছো, কম্বাইন ক্লাস হবে, তো তোমরা অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো আমাদের ব্যাচে, যেখানে তুমি ফার্স্ট পেপারে অনেকগুলো ক্লাস পাবা, সেকেন্ড পেপারে অনেকগুলো ক্লাস পাবা, একই সাথে তোমাদের বিভিন্ন পরীক্ষা থাকবে এবং ডাউট সলভিং ক্লাস থাকবে। একই সাথে আমরা তোমাদের সাথে কমিউনিকেট করব টেলিগ্রাম গ্রুপে, মানে একদম প্রতিটা মুহূর্তে, হ্যাঁ প্রতিটা মুহূর্তে আমরা তোমাদের সাথে থাকব এবং তোমার যত ধরনের সমস্যা সেগুলো আমরা সলভ করানোর ট্রাই করব। তো কাইন্ডলি আমাকে একটু জানাও তোমরা বুঝছো কিনা আজকে ক্লাসটা। তো আমরা নেক্সট দিন হচ্ছে প্র্যাকটিস করাবো, চমৎকার করে প্র্যাকটিস করাবো, একদম ক্লিয়ারলি সবকিছু দেখবা ক্লিয়ার হয়ে গেছে। এর পরবর্তীতে আমাদের দেখাই আমি কিছু এখানে প্র্যাকটিস আছে, যেমন 2 নাম্বারটা হচ্ছে 19-এর একটা বোর্ডে আসছে, এরপরে 3 নাম্বারটা 19-এর বোর্ডে, এটা মনে হয় 17 বোর্ডে আসছিল আনএমপ্লয়মেন্ট। কারণ তোমরা জানো যে 24-এর পরে 19-এর পরে কিন্তু কানেক্টরস আসছে, কিন্তু ওখানে কিন্তু কানেক্টরস হিসেবে কিন্তু 14টা গ্যাপ ছিল। ওইটা আমি করাবো লাস্টের দিকে গিয়ে, কিছু করাবো যখন টেস্ট পেপার সলভ করাবো। এভাবে আমরা 7টা 8টা সলভ করাবো। নেক্সট ক্লাসে অবশ্যই লেট করবা না। আমাদের বাপ্পি স্যার এসে গেছেন, বাপ্পি স্যার কিছু কথাবার্তা বলবেন। আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26-27 ব্যাচ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে আগামী সোমবার, আজকে শনিবার, আগামী সোমবার সন্ধ্যা 7:30টায় তোমাদের জন্য একটা স্পেশাল লাইভ ক্লাস হবে। সেটা হচ্ছে আমাদের ইংলিশ প্রো ব্যাচের ওরিয়েন্টেশন লাইভ। তোমরা যারা 26 ব্যাচের বিশেষ করে শিক্ষার্থী আছো, তোমাদের জন্য আমরা ডেডিকেটেডলি এই ক্লাসটা নিব। 26 ব্যাচের স্পেসিফিক ভাবে নেওয়া হবে এই কারণে, কারণ ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র যতগুলো টপিক আছে কিভাবে তোমাদেরকে আমরা পড়াবো, কিভাবে কভার করব, ইন ডিটেলস কোর্সের কি কি থাকবে না থাকবে, কোর্সের পেমেন্ট থেকে শুরু করে, এবং সোমবার 7:30টায় 26 ব্যাচের জন্য একটা স্পেশাল অফার থাকবে আমাদের পক্ষ থেকে, একটা স্পেশাল ডিসকাউন্ট অফার থাকবে শুধু যারা লাইভে থাকবে তাদের জন্য। এবং লাইভের সাথে সাথে কিন্তু মানে কি করলে অফারটা পাওয়া যাবে লাইভে থাকলে জানতে পারবো, লাইভে না থাকলে পরবর্তীতে জানার সুযোগ নাই, এবং জানলেও সেটা লাভ হবে না। তো তোমরা যারা 26 বছর শিক্ষার্থী আছো, সোমবার সন্ধ্যা 7:30টায় অবশ্যই থাকবা ডিউরিমাসের পেজে। আমরা ইন ডিটেলস কোর্স নিয়ে আলোচনা করব, কি কি পাবা না পাবা আমি এতটুকু তোমাদেরকে গ্যারান্টি দিব। তোমরা যদি ইংলিশ প্রো ব্যাচে যুক্ত থাকো, তোমার ইংলিশটা খুব সহজ হয়ে যাবে, খুব স্মুথ হয়ে যাবে। তুমি বোর্ড পরীক্ষায়, আমি এতটুকু বলতে পারবো, তুমি যদি আনিস স্যারের সাথে থাকতে পারো, বোর্ড পরীক্ষায় ইনশাআল্লাহ তুমি A+ পাবাই, ইংলিশে A+ পাবাই, এতটুকু গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি। এতটুকু কনফিডেন্সের জায়গা আমার কাছে আছে, যেহেতু আমরা দেখি আনিসের কাছে আমি নিজেও পড়াশোনা করেছিলাম, আমি এটা অলরেডি বলছি বেশ কয়েকবার। তো আমার যেহেতু কনফিডেন্স আছে, আমি বিশ্বাস করি তোমারও সেটা হবে। তো তোমরা অবশ্যই বন্ধুদেরকে জানিয়ে দিবা, সবাই বন্ধু বান্ধব সহকারে সোমবার সন্ধ্যা 7:30টায় অবশ্যই থাকবা, ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে। আর 2027 ব্যাচের যারা আছো, তোমাদের জন্য আরেকটা স্পেশাল ডেটও আমরা দিয়ে দিব পেজ থেকে। তোমরা একটা কমেন্ট বক্সে একটা ফর্ম দেওয়া আছে, যে ফ্রি ক্লাসের নোটিস থেকে শুরু করে বা আমাদের সাথে সরাসরি কানেক্টেড থাকার জন্য, ওই গ্রুপে তোমরা সবাই ফর্ম ফিল আপ করে অ্যাড হয়ে যাও, সেখান থেকে তোমরা ডিটেলস জানতে পারবা। এবং খুব দ্রুতই তোমাদের নিয়ে আমরা আরো বড় পরিসরে কাজ করব, আমাদের পরিকল্পনা আছে অনেক কিছু, তোমরা যাতে কলেজে ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট দিন ইনশাআল্লাহ বাকি প্রশ্নগুলো সলভ নিয়ে। কেমন? তোমরা এই সময়টুকু ভালো থাকো, কথা হবে। আসসালামু আলাইকুম।